আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 73 অ্যান্ড প্রেসির 34 অ্যান্ড 55 দেখব এবং তার সাথে সাথে একটা রিপোর্ট দেখব। রিপোর্টটা হচ্ছে দি ডিগ্রেডেশন অফ মোরাল ক্যারেক্টার্স। ঠিক আছে, তো প্রথমে আমরা ফার্স্ট একটা ট্রান্সলেশন দেখব, তারপরে একটা প্রেসি দেখব, তারপরে রিপোর্টটাকে দেখব, তারপরে আমরা আবার একটা প্রেসি দেখব। ঠিক আছে, তাহলে প্রতিদিনকার মতো আমরা আরেকটা এখানে টার্গেট রাখছি যে 100 লাইকের, তো আশা করছি আপনারা শীঘ্রই করে দেবেন। তো দেখুন, ফার্স্ট আজকের যে ক্লাসটা সেটা শুরু করি। ফার্স্টের কী আছে দেখুন, ফার্স্ট আপনার ভিডিওটাকে পজ করে এই যে আজকের যে টাস্কটা আছে ট্রান্সলেশনে সেটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই। দেখুন কি বলছে, ফার্স্ট লাইনটা কি বলছে দেখুন। এখানে বলছে ছেলেবেলায় চৈতন্যের আদরের নাম ছিল নিমাই। তাহলে আদরের নাম আপনি এখানে পেট নেম বলতে পারেন। ঠিক আছে, ছেলেবেলার মানে আপনি চাইল্ডহুড বলতে পারেন, নাম ছিল, তাহলে আপনাকে কিন্তু এখানে পাস্টেই লিখতে হবে। দেখুন কীভাবে এটাকে লিখছি আমি, তো দেখুন কীভাবে লিখলাম এটাকে। তো ইন চাইল্ডহুড মানে ছেলেবেলায়, দি নেম অফ চৈতন্য ওয়াজ নিমাই। তার মানে কি, সাবজেক্টটাকে লিখে নিলাম, দি পেট নেম অফ চৈতন্য হয়ে গেল সাবজেক্ট। তারপরে যেহেতু আমি সিম্পল পাস্টে লিখছি তাই ওয়াজ লিখলাম, নিমাই হলো তারপরে অবজেক্ট। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কীভাবে লিখলাম এখানে, এখানে সিম্পল পাস্ট হিসেবে লিখলাম এবং ইন চাইল্ডহুড মানে ছেলেবেলায় এটাকে আগে দিয়ে নিলাম। তারপরে কি লিখলাম, দি পেট নেম অফ চৈতন্য ওয়াজ নিমাই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো, একদম সহজ ব্যাপার। আচ্ছা, পরের যে সেন্টেন্সটা কী আছে দেখুন, এখানে কি বলছে, এখানে বলছে নবদ্বীপে সে সময় অনেক বড় বড় পণ্ডিত ছিলেন। তাহলে বড় বড় পণ্ডিত আপনি এটাকে গ্রেট স্কলার লিখতে পারেন। ঠিক আছে, সে সময় মানে অ্যাট দ্যাট টাইম আপনি এরকমও লিখতে পারেন। ঠিক আছে, বা দেখুন কিভাবে করছে এটাকে, এভাবে করলাম দেখুন, দে ওয়্যার মানে যেহেতু এখানে আপনি সাবজেক্টকে খুঁজে পাচ্ছেন না, তাই কিন্তু আপনাকে ইন্ট্রোডাক্টিভ দেয়ার দিয়ে এটাকে শুরু করতে হবে। সেভাবে শুরু করলাম দেখুন, দে ওয়্যার। ওয়্যার কেন, কারণ এখানে মেনি স্কলার্সের কথা বলা হয়েছে তাই আমি ওয়্যার দিলাম, অনেক কিন্তু ওয়াজ লিখছে না, এখানে ওয়্যার হবে। তো দেয়ার ওয়্যার মেনি গ্রেট স্কলার্স অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়, কোথায়, অ্যাট নবদ্বীপ মানে নবদ্বীপে সেই সময় অনেক বড় বড় পণ্ডিত ছিলেন বা অনেক মহান পণ্ডিত ছিলেন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে লিখছে, একদম সিম্পল পাস্টে লিখছে এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করে কিন্তু লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে নিমাই তাহাদের নিকট লেখাপড়া শিখিয়া, এই যে শিখিয়া বলছে তাহলে আপনাকে এখানে পার্টিসিপেল করে লিখতে হবে যে লার্নিং এডুকেশন, এরমভাবে শুরু করতে হবে ব্যাপারটাকে। দেখুন, একজন অসাধারণ পণ্ডিত হইলেন মানে হয়েছিলেন, তাহলে পাস্টে লিখতে হবে। দেখুন কীভাবে লিখছে এটাকে, দেখুন এটাকে পার্টিসিপেল করে লিখলাম, লার্নিং এডুকেশন ফ্রম দেম মানে তাদের থেকে শিক্ষা গ্রহণ করে বা তাদের থেকে লেখাপড়া শিখে। এবারে দেখুন সাবজেক্ট হিসেবে কী লিখছি, নিমাই, কারণ নিমাই হয়েছিল তাই নিমাই লিখলাম সাবজেক্ট হিসেবে। পাস্ট ইনডিফিনিট লিখছি, হয়েছিল তাহলে বিকেম হবে সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। নিমাই বিকেম আ স্কলার মানে নিমাই একজন স্কলার মানে পণ্ডিত হয়েছিলেন। কীরকম পণ্ডিত, অফ এক্সট্রা অর্ডিনারি এরুডিশন মানে কি, এক্সট্রা অর্ডিনারি এরুডিশন মানে কি, যার বিশাল পাণ্ডিত্য আছে তাকে সেই হিসেবেই বলা হচ্ছে যে বিশাল পাণ্ডিত্যের অধিকারী তিনি হয়েছিলেন, মানে বিশাল পাণ্ডিত্যের অধিকারী এমন একজন তিনি পণ্ডিত হয়েছিলেন। ঠিক আছে, তাহলে কিসে লিখলাম দেখুন, এখান থেকে বিষয়টাকে কিন্তু ফার্স্ট ইনডিফিনাইটেই কিন্তু লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কীভাবে লিখলাম। তাহলে কিন্তু এখানে পার্টিসিপেল করতে হবে, পার্টিসিপেল করেই কিন্তু আপনাকে সেন্টেন্সটাকে সাজাতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে, এখানে বলছে বড় বড় পণ্ডিতের সঙ্গে তর্ক করিয়া তাহাদিগকে হারাইয়া দিয়া তিনি আমোদ পাইতেন। দেখুন আমোদ পাইতেন মানে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। এবার এই যে আমোদ পাইতেন কথাটাকে আমি এইভাবে লিখছি, টু টেক ডিলাইট। ঠিক আছে, যেহেতু পাইতেন মানে তার একটা পুরাতন অভ্যাস বোঝাচ্ছে, তাই কিন্তু এটাকে আমি ইউজড টু দিয়েই কিন্তু লিখলাম। তার মানে কি, পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে এবং ইউজ টু এর ব্যবহারটা করতে হবে। কি দেখুন, হি ইউজড টু টেক ডিলাইট মানে তিনি আনন্দ নিতেন। কিভাবে আনন্দ নিতেন, আর্গুইং উইথ গ্রেট স্কলার্স মানে গ্রেট স্কলার্সদের সাথে, বড় বড় পণ্ডিতদের সঙ্গে তর্ক করে বা বিতর্ক করে, অ্যান্ড ডিফিটিং দেম মানে তাদের সঙ্গে তর্ক করে এবং তাদেরকে হারিয়ে দিয়ে। ঠিক আছে, তাহলে কীভাবে করলাম, ইউজ টু, যেহেতু এখানে বলছে আমোদ পাইতেন তাহলে এটা তার একটা অভ্যাস বোঝাচ্ছে, তাই না। যদি সেন্সটা ভালো করে পড়েন তাহলে দেখবেন কিন্তু এখানে ইউজ টুটাই কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে কী হলো, ফার্স্ট ইনডিফিনিট লিখলাম, কে পাইতেন সাবজেক্ট হিসেবে তিনি অর্থাৎ হি লিখলাম, তারপরে ইউজ টু, তাহলে ইউজ টু টেক ডিলাইট মানে তিনি কী করতেন, আনন্দ নিতেন বা আনন্দ পাইতেন। কিভাবে, আর্গুইং উইথ গ্রেট স্কলার্স মানে গ্রেট স্কলার্সদের সাথে আর্গুইং করে, তর্ক করে, অ্যান্ড ডিফিটিং দেম এবং তাদেরকে হারিয়ে দিয়ে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো কীভাবে লিখলাম। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন কী বলছে দেখুন, এখানে বলছে শেষে একদিন, তো শেষে আপনি এখানে ফাইনালি লিখতে পারেন, শেষে একদিন তিনি গয়ায় গমন করিলেন, তাহলে পাস্ট ইনডিফিনিট লিখতে হবে।
গমন করাটাকে আপনি মুভ হিসেবে লিখতে পারেন, যে মুভড, ঠিক আছে। তো একদিন আপনি ওয়ান ডেও লিখতে পারেন বা ওয়ান্সও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন কীভাবে এটাকে লিখছি, শেষে মানে ফাইনালি ওয়ান ডে হি মুভড টু গয়া, মানে তিনি গয়ায় গমন করেছিলেন। দেখুন এখান থেকে এই যে ব্যাপারটা লিখলাম হি থেকে, তো এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে লিখলাম, ঠিক আছে। দেখুন সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে বাকিটা কমপ্লিমেন্ট লিখলাম, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে? আচ্ছা, পরের সেন্টেন্সে দেখুন কি বলছে এখানে। এখানে বলছে এইখানে তাহার এক আশ্চর্য পরিবর্তন ঘটিল, মানে আশ্চর্য পরিবর্তন আপনি এরকমভাবে লিখতে পারেন যে সারপ্রাইজিং চেঞ্জ টুক প্লেস, এরকমভাবে লেখা যায়। তো এইখানে আপনি হিয়ার লিখতে পারেন। দেখুন কিভাবে লিখছি এখানে, এখানে এইভাবে লিখলাম, দেখুন হিয়ার, এখানে আ সারপ্রাইজিং চেঞ্জ টুক প্লেস, ঠিক আছে। তার মানে কি, তার এখানে এই যে তাহার এক আশ্চর্য পরিবর্তন ঘটিল, আমি কি লিখলাম, হিয়ার আ সারপ্রাইজিং চেঞ্জ, মানে এক আশ্চর্য পরিবর্তন টুক প্লেস, ঠিক আছে। মানে তার একটা আশ্চর্য পরিবর্তন হলো, এই তাহার ব্যাপারটা আমি এখানে লিখিনি, তা আপনি এখানে লাস্টেও লিখতে পারেন যে হিয়ার আ সারপ্রাইজিং চেঞ্জ টুক প্লেস টু হিম, ঠিক আছে। এইভাবে কিন্তু লেখা যায়, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কীভাবে লিখলাম দেখুন, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট ইউজ করলাম। দেখুন আ সারপ্রাইজিং চেঞ্জ, এই পুরোটা আ সারপ্রাইজিং চেঞ্জ, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। টুক প্লেস এইটা একটা ফ্রেজাল ভার্ব, মানে টেক প্লেস মানে ঘটা, সেকেন্ড ফর্ম হিসেবে লিখলাম, তাই টুক প্লেস, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, পরের সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে বলছে তিনি একেবারে যেন নতুন মহাপুরুষটি হইয়া গেলেন, তাহলে হইয়া উঠেছিলেন, তাই না। এবারে এই যে মনে হচ্ছে ব্যাপারটা, তাহলে আপনাকে সিমড কথাটাকে নিয়ে আসতে হবে, সিমড যে ওয়ার্ডটা সেটাকে নিয়ে আসতে হবে। দেখুন সেইভাবেই করছি, যে তাকে মনে হচ্ছিল, তাই না, তিনি হয়ে উঠেছিলেন যেন মনে হচ্ছে, তাহলে কি হি সিমড টু হ্যাভ বিকাম, মানে হি সিমড টু হ্যাভ বিকাম, মানে তিনি যেন মনে হচ্ছিল হয়ে উঠেছিলেন, কি হয়ে উঠেছিলেন, একজন মানে একজন নতুন মহাপুরুষ। তার নতুন মহাপুরুষটাকে এইভাবে লেখা হলো আর নিউ সেন্ট, মানে একজন নতুন সন্ত হয়ে উঠেছিলেন বা সাধু হয়ে উঠেছিলেন, সেন্ট হয়ে উঠেছিলেন, ঠিক আছে। মহাপুরুষটাকে কিন্তু তিনি যেহেতু সেন্ট একজন, তাই কিন্তু এখানে সেন্ট হিসেবে লিখলাম, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কীভাবে করলাম, হি সিমড টু হ্যাভ বিকাম, মানে তিনি যেন মনে হচ্ছিল হয়ে উঠেছিলেন, কি হয়ে উঠেছিলেন, আর নিউ সেন্ট, মানে একজন নতুন মহাপুরুষ বা একজন নতুন সন্ত, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে দেখুন পরের লাইনটা কি বলছে, তিনি কেবল হরিনাম করিতেন, ঠিক আছে। তিনি কেবল হরিনাম করিতেন, তাহলে হরিনাম করিতেন আপনি এখানে ওয়ার্ডস অফ গড লিখতে হবে, হ্যাঁ। তারপরে দেখুন আর তাহার দুই চক্ষু জলে ভরিয়া যাইতো, মানে তিনি কেবল হরিনাম করিতেন, তার মানে এখানে ব্যাপারটা অভ্যাস বোঝাচ্ছে, তাহলে সেরকমভাবে আপনাকে উড নিয়ে আসতে হবে। দেখুন সেইভাবে আমি এটাকে করছি, তাহলে কি তিনি কেবল হরিনাম করতেন, তাহলে তিনি হিসেবে সাবজেক্ট, তাহলে হি উড, এই যে উড নিয়ে আসলাম, যেহেতু এখানে পাস্টের একটা অভ্যাস বোঝাচ্ছে তাই উড, তাহলে হি উড অনলি রিপিটেডলি আটার, মানে তিনি সবসময় কেবল কি করতেন, রিপিটেডলি আটার করতেন, উচ্চারণ করতেন কি, দি গডস নেম, মানে গডস নেম বা গডস ওয়ার্ড আপনি লিখতে পারেন। তো গডস নেম তিনি, বা মানে হরিনাম, এই গডস নেম মানেই হচ্ছে হরিনাম, তাহলে তিনি হরিনাম করতেন। অ্যান্ড হিজ আইস, তার চোখগুলো কী হতো, উড ফিল, ভর্তি হয়ে যেত, উইথ টিয়ার্স, মানে অশ্রুতে ভর্তি হয়ে যেত, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? অনেকে ওয়াটার লিখছে, টিয়ার্স লিখবেন। তো ব্যাপারটা কি হচ্ছে কি, হি উড অনলি রিপিটেডলি আটার, তিনি সবসময় উচ্চারণ করতে গডস নেম মানে হরিনাম করতেন, ঠিক আছে। বা গডস ওয়ার্ডও আপনি লিখতে পারেন, গডস ওয়ার্ডস। অ্যান্ড হিজ আইস, এবং তার চোখ, উইথ উড ফিল্ড উইথ টিয়ার্স, মানে অশ্রুতে ভর্তি হয়ে যেত, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? উডের ব্যবহারটা এখানে করলাম। আচ্ছা, পরের সেন্টেন্সে দেখুন কি বলছে এখানে, এখানে বলছে চৈতন্য হরিনাম করিতে করিতে জ্ঞান শূন্য হইয়া পড়িতেন, তাহলে চৈতন্য পড়িতেন, তাহলে দেখুন কীভাবে লিখছে এখানে, সেই ইউজ টু ব্যাপারটা এখানে করতে হবে, যে তিনি মানে হইয়া যেতেন, তাহলে অভ্যাস বোঝাচ্ছে, সেরকমভাবে কিন্তু করতে হবে কি, চৈতন্য ইউজড টু বিকাম সেন্সলেস, মানে চৈতন্য সেন্সলেস হয়ে যেতেন, জ্ঞানশূন্য হয়ে যেতেন, কখন, হরিনাম করিতে করিতে, তাই আমি হোয়াইল কথাটাকে লিখছি, ঠিক আছে। হোয়েন কিন্তু লেখা যাবে না, হোয়াইল যেহেতু হরিনাম করিতে করিতে দুটো কাজ একসঙ্গে হতো, তো সেইহেতু হোয়াইল কথাটাকে লিখতে হবে কি, হোয়াইল আটারিং গডস নেম বা হোয়াইল আটারিং গডস ওয়ার্ডস, ঠিক আছে। তাহলে কি, চৈতন্য ইউজড টু বিকাম সেন্সলেস, মানে চৈতন্য সেন্সলেস হয়ে পড়তেন, মানে চৈতন্য জ্ঞান হারিয়ে ফেলতেন, তাই ইউজ টু লিখলাম হোয়াইল আটারিং গডস নেম, মানে যখন হরিনাম করতেন, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কীভাবে করলাম এখানে। আচ্ছা, তাহলে আমরা পরে যে আমাদের যে প্রেসিটা আছে সেই প্রেসিটা একবার ভালো করে দেখে নিন, তারপরে আমরা এটা মানেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে কি বলতে চাইছে। দেখুন এখানে কি বলছে, ওয়ান রিমার্কেবল থিং অ্যাবাউট আহল্যাবাই ওয়াজ হার লাভ ফর সিম্পলিসিটি অ্যান্ড ট্রুথ, মানে তার অহল্যাবাইয়ের একটা রিমার্কেবল থিংটা কি, সেটা হচ্ছে তার লাভ, তার ভালোবাসা কিসের প্রতি মানে তার কিসের প্রতি, সিম্পলিসিটি এবং ট্রুথ, এর প্রতি যে ভালোবাসা, এইটার জন্য কিন্তু তিনি রিমার্কেবল,
ঠিক আছে। তারপর দেখুন শি উড হ্যাভ নো লাইং ফ্ল্যাটারি অ্যাট কোর্ট, মানে তার কোর্টে কোনো লাইং ফ্ল্যাটারি কিন্তু তার কোনো অস্তিত্ব ছিল না, লাইং ফ্ল্যাটারি তিনি তোষা এটা করতেন না সেখানে। আহ, তারপর দেখুন when one day Upward brought her some verses singing her praises uh, in terms of the most exaggerated flattery, মানে যখন একজন কবি তার রাজসভায় এসেছিলেন এবং তাকে নিয়ে গান করেছিলেন অতিরিক্ত প্রেস করে, অতিরিক্ত প্রশংসা করে, ফ্ল্যাটারি করে, সি উড হ্যাভ নান অফ দেম, যেগুলো কিন্তু যেসব প্রশংসাগুলো তার কিন্তু একেবারেই তার মধ্যে নয়, তার জন্য উপযোগী নয়, সেরকম একটা প্রশংসা সেই কবি কিন্তু করেছিলেন, সেটাই কিন্তু এখানে বলছে। তারপর দেখুন তখন রানী কি বলছে দেখুন, আই অ্যাম আ উইক অ্যান্ড ইগনোরেন্ট ওম্যান, তার মানে রানী বলছে আই অ্যাম আ উইক অ্যান্ড ইগনোরেন্ট ওম্যান, ঠিক আছে, সি সেড, তিনি বললেন। তারপর দেখুন মানে কি আমি একজন দুর্বল এবং অজ্ঞ মহিলা, ঠিক আছে। আই নো মাই শর্ট কামিংস, মানে আমি আমার ত্রুটিগুলো জানি, অ্যান্ড ডু নট থিঙ্ক আই ডিজার্ভ অল দি প্রেজ, এবং ডু নট থিঙ্ক মানে ভাবি না কি যে এই প্রেজগুলো এই যে প্রেজ, এই যে গর্ববোধের যে ব্যাপারটা, এই যে প্রশংসা, এগুলো আমি ডিজার্ভ করি না, মানে এগুলো আমি দাবিদার নই, ঠিক আছে। সো হোয়াইল দি পোয়েট ওয়াজ কাইন্ডলি ট্রিটেড ফর হিজ পেন্স, মানে এইগুলোর জন্য যখন কবি যখন তার পেনে ভুগছে, সেই সময় দি পোয়েম ওয়াজ থ্রোন ইনটু দি রিভার বাই দি কুইন্স ওন কমান্ড, মানে কুইনের যে কমান্ড, মানে কুইনের আদেশ অনুযায়ী সেই কবির কবিতাটিকে নদীতে ফেলে দিয়ে আসা হয়, ঠিক আছে। Yet without any flattery the people of Malwa had to praise this wise, মানে এই যে তার এই যে ওয়াইজ, তার এই যে গুণ, তার এই যে বুদ্ধিমত্তা, এই মালওয়ার যে পিপল তারা কিন্তু তার এই বুদ্ধিমত্তার জন্য তাকে প্রশংসা করতো, ঠিক আছে। ব্রেভ অ্যান্ড নোবেল কুইন, তা সে ছিল শুধু ওয়াইজ ছিল না, ব্রেভ ছিল অ্যান্ড নোবেলও ছিল। তারপর দেখুন হু লেফট, এখানে হু বলতে কিন্তু ওই পিপলদের কথা বলা হচ্ছে, হু লেফট হার ল্যান্ড অ্যাট পিস অফ 30 ইয়ার্স, ঠিক আছে। তো হু লেফট হার ল্যান্ড অ্যাট পিস অফ 30 ইয়ার্স, মানে কি যারা এই 30 বছরে তাদের রাজ্য ত্যাগ করেছে, ঠিক আছে, সেটাই বলছে। তারপর দেখুন অ্যান্ড মেড হার পিপল হ্যাপি, এবং মেড হার পিপল হ্যাপি, এখানে এই যে হু কিন্তু বলতে কিন্তু এই রানীর কথা বলা হচ্ছে, পিপলদের না। তো মেড হার পিপল হ্যাপি, মানে তার পিপলদেরকে কিন্তু হ্যাপিও করেছে, শুধু হ্যাপি নয়, প্রসপারাস করেছে অ্যান্ড কন্টেন্টও করেছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, মানে এখানে রানীর সম্পর্কে বলছে পুরো ডিটেলসটা। তারপর দেখুন সি ডায়েট, সে মারা গিয়েছিল when she was 60 years old, ঠিক আছে, আ ফাইন রুলার অ্যান্ড আ গ্রেট ওম্যান, ঠিক আছে। ওর্দি অ্যান্ড ইভ ওর্দি অফ এভরি অনার, মানে সমস্ত অনারের সে আর কি উপযোগী, অ্যান্ড প্রিভিলেজ দ্যাট ওম্যানহুড ক্যান ক্লেম, এবং তার যে এই যে প্রিভিলেজ সেটা কিন্তু এই ওম্যানহুডে দাবি রাখে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কি বলছে এখানে, এখানে তাহলে যদি আপনি ভালো করে পড়ে থাকেন তাহলে এখানে কিন্তু বুঝতে পারবেন যে অহল্যাবাই যিনি কিনা মালওয়ার একজন কুইন ছিলেন, তার সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে। এবং এই যে মালওয়ার এই যে কুইন অহল্যাবাই, তিনি কিসের জন্য পরিচিত ছিলেন, তিনি তার যে সিম্পলিসিটি এবং অনেস্টি, তার জন্যই কিন্তু পরিচিত ছিলেন, এবং তিনি কখনোই তার যে রাজসভায় তিনি কি করতেন, কোনো প্রফিউজ গ্লোরিফিকেশনকে কিন্তু ট্রিট করতেন না, মানে অতিরিক্ত এক্সাজারেটেড যে প্রেস, মানে কি প্রফিউজ গ্লোরিফিকেশন, সেটাকে কিন্তু তিনি ট্রিট করতেন না কখনোই, ঠিক আছে। এবং আর কি বলছে, আর বলতে চাইছে যে তিনি যে তার যে শাসনকালে তার প্রজাদেরকে কি করেছিলেন, হ্যাপি করেছিলেন, প্রসপারাস করেছিলেন, এটাই কিন্তু বলতে চাইছে, ঠিক আছে। তাহলে আপনি যখন ভালো করে পড়ছেন তখন ফার্স্ট একটা টাইটেল দেওয়ার চেষ্টা করুন। দেখুন আমরা কীভাবে টাইটেলটা দিচ্ছি, আমরা যে ফার্স্ট টাইটেলটা দিলাম, কি দিলাম দেখুন, দি গ্রেট কুইন অফ মালওয়া অহল্যা বাই, ঠিক আছে, ক্লিয়ার হলো। তারপর দেখুন এখানে কি লিখছি, এইভাবে লিখলাম, দেখুন কি লিখলাম, এখানে লিখলাম দি কুইন অফ মালওয়া আহল্যাবাই ওয়াজ নোন ফর আর সিম্পলিসিটি অ্যান্ড অনেস্টি, মানে অহল্যাবাই মালওয়ার যিনি রানী, তিনি তার অনেস্টি এবং সিম্পলিসিটির জন্য কিন্তু পরিচিত ছিলেন, ঠিক আছে। সি নেভার ট্রিটেড প্রফিউজ গ্লোরিফিকেশন, মানে প্রফিউজ গ্লোরিফিকেশন মানে কি এই এক্সাজারেটেড যে প্রেস, সেটাকেই বলা হচ্ছে প্রফিউজ গ্লোরিফিকেশন, সেটা কিন্তু তিনি কখনোই এটা ট্রিট করতেন না, ঠিক আছে। তারপর দেখুন সি মেড অল হার পিপল হ্যাপি অ্যান্ড প্রসপারাস ইন আ রেন অফ 30 ইয়ার্স, আপনি লিখতে পারেন, ঠিক আছে। তাহলে কি সি মেড অল হার পিপল হ্যাপি, মানে তিনি তার সমস্ত মানুষদের প্রজাদেরকে কি করেছিলেন, হ্যাপি করেছিলেন, অ্যান্ড প্রসপারাস করেছিলেন ইন আ রেন অফ 30 ইয়ার্স, ঠিক আছে, 30 বছরে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপর দেখুন সুতরাং সি ইজ ট্রিটেড অ্যাজ আ গ্রেট কুইন আফটার হার ডেথ, মানে এখনো পর্যন্ত তাকে ট্রিট করা হয় কি হিসেবে, একটা গ্রেট কুইন হিসেবে এখনো পর্যন্ত তার মৃত্যুর পরেও তাকে ট্রিট করা হয়, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো কীভাবে করতে হচ্ছে। তাহলে আপনি ফার্স্ট ভালো করে পড়ছেন, পড়ার পরে আপনি মানেটা বুঝছেন, মানেটা বোঝার পরে কি বুঝতে পারছেন
সেই অনুযায়ী একটা ব্রেন ম্যাপ তৈরি করলেন, তারপরে আপনি একটা সুন্দর করে টাইটেল দিলেন, দেওয়ার পরেই আপনি যেটা নিজের থেকে বুঝতে পারলেন সেটাকে কিন্তু একটা সংক্ষিপ্ত আকারে নিজের ভাষায় কিন্তু রূপ দিতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে? আচ্ছা, আমরা এরপরে আমাদের যে পরবর্তী যে হোম টাস্কটা ছিল একটা রিপোর্ট, সেটা একটু দেখে নিই কী ছিল। অন দি ডিগ্রেডেশন অফ মোরাল ক্যারেক্টার্স। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? দেখুন তাহলে আমরা কীভাবে লিখছি এটাকে। দেখুন ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম, কী দিলাম? ডিগ্রেডেশন অফ মোরাল ক্যারেক্টার্স। তো আমরা এটা 3টে প্যারাগ্রাফে লিখছি। ফার্স্ট প্যারাগ্রাফটা এই স্লাইডে দেখবেন, পরবর্তী স্লাইডে সেকেন্ড প্যারাগ্রাফ দেখবেন, তারপরে স্লাইডে থার্ড প্যারাগ্রাফটা দেখবেন। ঠিক আছে, দেখুন তো তারপরে কি লিখলাম, বাই আ স্টাফ রিপোর্টার। দেন আমি প্লেসটা দিলাম যেখান থেকে লিখছি, আর টাইমটা দিলাম, আর ডেটটা দিলাম। ঠিক আছে, তো তারপর দেখুন কিভাবে লিখছি। ফার্স্ট লাইন কি লিখলাম দেখুন, দো উই লিভ ইন দি এরা অফ আলট্রা মডার্ন সায়েন্স, মানে যদিও আমরা আলট্রা মডার্ন সায়েন্সের যুগে বাস করছি, বাট উই স্টিল হ্যাভ আ লার্জ প্রবলেম, কিন্তু তবুও আমাদের একটা লার্জ প্রবলেম আছে। অ্যান্ড দ্যাট ইজ, এবং সেটা হলো দি ডিগ্রেডেশন অফ মোরাল ক্যারেক্টার্স ইন আওয়ার সোসাইটি, মানে আমাদের সোসাইটি যে নৈতিক চরিত্রের অবক্ষয় হচ্ছে সেটাই হলো আমাদের একটা বড় সমস্যা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপরে দেখুন, মোরাল ক্যারেক্টার্স অফ সোসাইটি আর সাচ আ থিং, মানে এই নৈতিক চরিত্র যেটা, সেটা আমাদের সোসাইটির এমন একটা জিনিস হুইচ ইউনাইট দি ম্যানকাইন্ড, যেটা ইউনাইট করে ম্যানকাইন্ডকে, বাট ইট ইজ নাও লসিং ইটস ফেথ, কিন্তু এটা তার বিশ্বাস বা আস্থা কিন্তু হারিয়ে ফেলছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে ফার্স্ট যে প্যারাগ্রাফটা আমরা এইভাবে লিখলাম, একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। ঠিক আছে, তারপরে দেখুন মেন বডিটা কীভাবে লিখছি। এখানে কীভাবে লিখছি দেখুন, মোরাল ক্যারেক্টার পেজ দি রিয়েল ভ্যালু অ্যান্ড, মানে কি মোরাল ক্যারেক্টার পেজ দি রিয়েল ভ্যালু, মানে মোরাল ক্যারেক্টার যেটা সেটাই কিন্তু সত্যিকারের একটা যে রিয়েল ভ্যালু সেটাই কিন্তু পে করে থাকে মানুষকে। ঠিক আছে, অ্যান্ড ডিফার করে, কি ডিফার করে? ডিফার্স দি ম্যানকাইন্ড ফ্রম আদার অ্যানিমালস, মানে অন্য মানুষদের, মানে অন্য যে অ্যানিমাল তাদের থেকে কিন্তু মানুষকে আলাদা করে, কি মোরাল ক্যারেক্টারটাই কিন্তু আলাদা করে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপর দেখুন, বাট দি সোসাইটি হ্যাজ বিন সাফারিং ফ্রম দি ল্যাক অফ ইট, কিন্তু সোসাইটি কিন্তু এই এর অভাবে কিন্তু ভুগছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তারপর দেখুন, নাও দি রিয়েল মেরিট, এবারে আমি উদাহরণগুলো দিচ্ছি আস্তে আস্তে যে কী কী অবক্ষয় হচ্ছে। হ্যাঁ, অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু যেহেতু ওয়ার্ড লিমিট আছে তাই আমি অল্প কিছু উদাহরণ দিলাম। দেখুন, নাও দি রিয়েল মেরিট ডাজ নট ফাইন্ড ইটস গোল ডিউ টু দি প্রেজেন্ট অফ করাপ্টেড পিপল, মানে করাপ্টেড পিপলদের প্রেজেন্টের জন্য কিন্তু রিয়েল যে মেরিট তারা কিন্তু তাদের সঠিক গোলে পৌঁছতে পারছে না। তাহলে এটা একটা নৈতিক চরিত্র অবক্ষয়ের মধ্যে পড়ছে, তাই না? তারপর দেখুন, ইভেন নাও দেয়ার ইজ আ প্র্যাকটিস অফ বেটিং ফর দি ম্যারেজ অফ গার্লস, মানে মেয়েদের বিবাহের সময় তাদের যে বাজি ধরা হয়, এই বাজিটাও কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে, সেটাই বললাম। ঠিক আছে, তারপরে দেখুন, ইভেন ওয়েন উই রিড দি নিউজ পেপার দি নিউজ অফ মার্ডার অ্যান্ড কিডন্যাপিং আর সিন টিল নাও, মানে এখনো পর্যন্ত যখন আমরা নিউজ পেপার খুলে যখন পড়ি, তখন এখনো পর্যন্ত কিন্তু আমরা মার্ডার বা কিডন্যাপিংয়ের যে নিউজ সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত এই এমটা কিন্তু মার্ডারের এমটা স্মল হবে। ঠিক আছে, মার্ডার এবং কিডন্যাপিংয়ের যে খবর এখনো কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? তারপর দেখুন কি লিখছি, যে 2 days ago it was reported that, মানে দুদিন আগে খবরে প্রকাশিত হয়েছিল যে আ বয় মার্ডার্ড হিজ ওন মাদার ডিউ টু দি গ্রিড অফ মানি, মানে দুদিন আগে খবরে এটা প্রকাশিত হয়েছিল যে একটা ছেলে তার নিজের মাকে হত্যা করেছে শুধুমাত্র টাকার লোভের জন্য। ঠিক আছে, তারপরে কি লিখছি দেখুন, তারপরে লিখছি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি ইজ দিস দি মোরাল ক্যারেক্টার অফ আ সোসাইটি, এটাই কি একটা সোসাইটির মোরাল ক্যারেক্টারের মধ্যে পড়ে? ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কিন্তু আমরা এইভাবেই ওয়ার্ড লিমিটের জন্য হচ্ছে ব্যাপারটাকে ছোট করে লিখলাম। তো আপনি এখানে আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। তো আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা এইভাবে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তারপর দেখুন থার্ড প্যারাগ্রাফটা আমরা কী লিখছি। থার্ড কী লিখলাম দেখুন, দি গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট নিউ রুলস অ্যান্ড রেগুলেশন টু ব্রিং দি মোরাল ক্যারেক্টার্স ব্যাক ইন দি সোসাইটি অ্যান্ড দি প্রিপিটেটর্স মাস্ট বি গিভেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট। তাহলে কি গভর্নমেন্টের উচিত নতুন ইমপ্লিমেন্ট করা, কি রুলস রেগুলেশন ইমপ্লিমেন্ট করা, যাতে কিনা সোসাইটিতে আবার মোরাল ক্যারেক্টার্স ফিরিয়ে আনা যায়। ঠিক আছে, এবং যারা প্রিপিটেটর্স, যারা আর কি পাপ করেছে, তারা কি মাস্ট বি গিভেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট, মানে তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া যায়, এর ব্যবস্থা করা হয়, এটা যেন গভর্নমেন্ট দেখে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? আমরা এখানে এইভাবে একটা রিপোর্টটাকে লিখলাম। তো আপনারা চেষ্টা করবেন এর থেকেও ভালো লেখার চেষ্টা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে পুরোপুরি যে কপি করতে হবে এরকম ব্যাপার না, তো নিজের ভাষায় নিজের স্কিল পাওয়ারটা ইউজ করে কিন্তু লিখতে থাকুন। যে কোনো টপিক ধরে লিখতে থাকুন, পরীক্ষায় কী আসবে সেটা যিনি কোশ্চেন করছে তিনিই জানেন, আদার্স তো কেউ জানে না। সুতরাং আপনি নিজের থেকে লিখতে থাকুন যে আপনি নতুন একটা টপিকে কতটা লিখতে পাচ্ছেন। ঠিক আছে,
তো এইটাই কিন্তু আপনার এইভাবে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের রিপোর্টটা এখানে কমপ্লিট হলো। এর পরবর্তী আমাদের যে পরবর্তী যে টাস্কটা ছিল সেটা ছিল একটা প্রেসি। সেই প্রেসিটা আপনার ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ে নিন, তারপর আমরা চেষ্টা করছি এর মানেটাকে একবার বুঝিয়ে দেওয়ার। দেখুন কি বলছে এখানে। এখানে বলছে দোজ হু ভায়োলেট দি লস অফ ম্যান সামটাইমস এস্কেপ পানিশমেন্ট, মানে যারা কিনা যে সমস্ত মানুষ কি করে মানুষের তৈরি যে সমস্ত আইন সেগুলোকে ভঙ্গ করে, তারা কিন্তু ভঙ্গ করার পরেও তাদের যে পানিশমেন্টটা পাওয়া দরকার সেই পানিশমেন্ট থেকে কিন্তু তারা বেঁচে যায় কখনো কখনো। ঠিক আছে, বাট দি লস অফ নেচার ক্যান নেভার বি ব্রোকেন উইথাউট পেইং দি পেনাল্টি। তার মানে এই যে পেনাল্টি মানেটা কি? পেনাল্টি মানে হচ্ছে শাস্তি। ঠিক আছে, মানে শাস্তি মানে যদি কিনা নেচারের নিয়ম কেউ ভাঙে, ঠিক আছে, মানে নেচারের নিয়ম যদি কেউ ভেঙে থাকে, নেচারের আইন যদি কেউ লঙ্ঘন করে থাকে, প্রকৃতির নিয়ম যদি কেউ লঙ্ঘন করে থাকে, তাকে কিন্তু অবশ্যই তার শাস্তি দিতে হবে, মানে শাস্তি পেতে হবে। ঠিক আছে, প্রকৃতির কাছে। ব্যাপারটা ক্লিয়ার? তারপর দেখুন দি ম্যান হু স্টেপস ওভার দি সাইড অফ আ ক্লিফ। এই ক্লিফ মানে হচ্ছে খাড়া যে বাঁধ, সেটাকে বলা হয় ক্লিফ। ঠিক আছে, কেউ যদি সেটাকে স্টেপ ওভার করতে চায়, মানে পার হতে চায়, কনসকিউয়াসলি মানে হচ্ছে সজ্ঞানে, মিটস দি কনসিকুয়েন্স, মানে মিটস মানে তার সে সম্মুখীন হয় কিসের সাথে? কনসিকুয়েন্স মানে ফলাফলের সাথে বা রেজাল্টের সাথে, অফ হিজ অ্যাকশন সুইফটলি ওয়েদার হি বি আ সেন্ট অর সিনার, মানে শীঘ্রই। সুইফটলি মানে হচ্ছে শীঘ্রই সে তার রেজাল্টটা পেয়ে যাবে। সে সেন্ট হোক বা সিনার হোক, মানে সে সাধু হোক বা পাপী হোক, যেই হোক না কেন, সে কিন্তু সেই ফলাফলটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে উদাহরণ দিচ্ছে দেখুন। তারপরে দেখুন কি বলছে এখানে, অ্যান্ড দি লজ অফ হেলথ ক্যান নো মোর বি ব্রকেন উইথ ইম্পিউনিটি। মানে এই যে ইম্পিউনিটি মানে কি? ইম্পিউনিটি মানে হচ্ছে শাস্তি থেকে মুক্তি। ঠিক আছে, তার মানে এই যে এখানে বলছে লজ অফ হেলথ, এই লজ অফ হেলথ মানে কি? এখানে এই যে স্বাস্থ্যের যে নিয়ম, মানে কি উপর থেকে পড়ে গেলে মানুষটা মরেই যাবে, এই যে নিয়মটা কিন্তু সে কখনোই ভঙ্গ করতে পারবে না। এই শাস্তি থেকে কিন্তু তাকে কেউ মুকুব করতে পারবে না, সেটাই কিন্তু এখানে বলছে। দেন ক্যান দি ল অফ গ্রাভিটেশন, মানে এইটা আরেক কিসের ল? এই লটা কিন্তু গ্রাভিটেশনের ল, মানে উপর থেকে পড়লে কিন্তু সে মরেই যাবে, নিচেই কিন্তু সে পড়বে। এখান থেকে কিন্তু কেউ তাকে কিন্তু স্কেপ করতে পারবে না, বা সে কিন্তু নিজেকে স্কেপ করতে পারবে না। প্রকৃতির নিয়ম কিন্তু তাকে মানতেই হবে, প্রকৃতির শাস্তি কিন্তু তাকে পেতেই হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, উদাহরণ দিয়ে দিয়ে বলছে। তারপরে দেখুন when effects follow quickly upon causes, মানে যখন এফেক্টস ফলো কুইকলি আপন কজেস, মানে যখন এইভাবে এফেক্ট যেটা ফলাফল যেটা সেটা কিনা কারণকে দেখতে পায়, মানে এফেক্ট হওয়ার পর যখন কারণটা সে বুঝতে পারছে, উই লার্ন দি রিলেশনশিপ, তখনই আমরা রিলেশনশিপটা বুঝতে পারি কাদের মধ্যে, বিটুইন দেম রেডিলি। এই রেডিলি মানে এটা কি? মানে হচ্ছে ইজিলি। ঠিক আছে, মানে এই যে দুটোর মধ্যে মানে কজ আর এফেক্টের মধ্যে যে রিলেশনশিপ, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যখন আমরা ওপর থেকে পড়ে যাই নিচে, যখন আমরা শাস্তিটা পাই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তারপর দেখুন, অ্যান্ড ফ্রম আওয়ার চাইল্ডহুড অ্যাভয়েড অ্যাকশনস, এবং আমাদের চাইল্ডহুড থেকে কি করি? ফ্রম আওয়ার চাইল্ডহুড অ্যাভয়েড অ্যাকশন, মানে এইরকম কাজ করা আমরা অ্যাভয়েড করতে থাকি। কীরকমভাবে? সেটা আরেকটা উদাহরণ দিয়ে বলছে দেখুন, হুইচ প্রডিউস পেন, মানে যেটা কিনা পেন প্রডিউস করে, যার যে অ্যাকশনের রেজাল্টটা কিন্তু পেনফুল হয়, সেরকম অ্যাকশন কিন্তু আমরা ছোটোবেলা থেকে ঠকে যাওয়ার পর সেগুলোকে অ্যাভয়েড করতে চেষ্টা করি। যেমনটা কে করে? যেমনটা একটা বার্ন চাইল্ড, একজন পুড়ে গেছে এমন একটা শিশু, সে কিনা যেমনটা ফায়ারকে দেখে ভয় পায়, আগুনকে দেখে ভয় পায়, তেমনটা কিন্তু ছোটোবেলা থেকে আমরা কোনো কাজে পেন হলে, কোনো রেজাল্টে পেন হলে সেই রেজাল্টগুলোকে কিন্তু, মানে সেই কারণ, মানে সেই কাজগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, সেটা কিন্তু এখানে বলছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখুন, ইগনোরেন্স অফ দি ল মে সামটাইমস বি প্লেসড, মানে ইগনোরেন্স মানে কি? এখানে অজ্ঞতা। তাহলে ইগনোরেন্স অফ দি ল মানে কি? এই যে আমরা না জেনে বুঝে যে কাজটা করি, এটাই বলা হচ্ছে ইগনোরেন্স অফ দি ল মে সামটাইমস বি প্লেসড ইন আ কোর্ট অফ জাস্টিস। তার ফলে আমাদের না জেনে বুঝে যে ভুলটা করে ফেলি, তার জন্য আমাদেরকে কোর্টে জাস্টিসের জন্য পেশ করা হয়, এবং কি করা হয় সেখানে? ইন প্যালিয়েশন অফ অ্যান অফেন্স, মানে সেখানে প্যালিয়েশন করা হয়, মানে লঘুকরণ করা হয় কি? অফ অ্যান অফেন্স, মানে একটা যে পাপ কাজটা করা হয়েছে, যে অপরাধটা করা হয়েছে, তার যে কাজটা সেটা কিন্তু অজ্ঞতার যে ল, সে অজ্ঞতা ল অনুযায়ী কি করা হয়? কোর্টে সেই অফেন্সটাকে কিন্তু লঘু করা হয়। ঠিক আছে, বাট কিন্তু নেচার অ্যাকসেপ্টস নো সাচ এক্সকিউজেস, কিন্তু নেচার কিন্তু এরকম কোনো এক্সকিউজ নেয় না, কোনো অজুহাত গ্রহণ করে না। ডিক্রিজেস আ পানিশমেন্ট ফর এভরি ক্রাইম এগেনস্ট হার, এবং তার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রগুলো করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু সেই পানিশমেন্টগুলো কিন্তু সে করে দিয়ে থাকে, এবং সেখানে কিন্তু কোনো লঘুকরণ সে করায় না, কমায় না, এটা কিন্তু বলছে। তাহলে এখান থেকে আপনি যখন ভালো করে পড়ছেন কি বুঝতে পারছেন? এখানে একটা জিনিস বলতে চাইছে যে কি, নেচার যে
সে কিন্তু একটা সুপ্রিম জাজ, মানে তার উপরে কিন্তু জাজ হয় না, মানে কি সে অ্যাকচুয়াল বিচারটা করে থাকে, সে কোনো লঘুকরণ বা কাউকে বাড়িয়ে সাজা দেওয়া এই বিষয়টা কিন্তু সে পছন্দ করে না। ঠিক আছে, তাহলে আপনি যখন ভালো করে পড়ছেন কি বুঝছেন, আর যে বুঝছেন এখানে কখনো কখনো মানুষ নিজে দোষ করেও, নিজে যে ভুল করেছে সেই ভুল করেও কখনো কখনো মানুষ তার নিজের শাস্তি থেকে কিন্তু রেহাই পেয়ে যেতে পারে। কিন্তু নেচার যে, সে কিন্তু কখনোই এই কোনো এক্সকিউজ সহ্য করে না, কোনো এক্সকিউজ দেয় না। তার চোখে কিন্তু সে পাপী হোক বা সে সেন্ট হোক বা যেই হোক, তার কিছু কিন্তু সমস্ত মানুষই সমান। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি বলছে? তাহলে দেখুন কীভাবে এটাকে লিখছি আমি। আমি ফার্স্ট একটা টাইটেল দিলাম। কী দিলাম? টাইটেলটা এমন দিলাম যে কি, নেচার ইজ দি সুপ্রিম জাজ, মানে নেচার হলো সুপ্রিম জাজ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপর দেখুন কীভাবে লিখছি এটাকে, এটাকে একদম সংক্ষেপে লিখলাম। কীভাবে লিখলাম দেখুন, এইভাবে লিখলাম কি, সামটাইমস মেন মে এসকেপ ফ্রম দি পানিশমেন্ট ফর ব্রেকিং দি রুলস অ্যান্ড রেগুলেশন থ্রু দেয়ার সিনফুল ডিডস, মানে তারা তাদের সিনফুল ডিডসের মাধ্যমে যে সমস্ত ভুলভাল কাজগুলো করে থাকে, তার ফলে যে তারা যে পানিশমেন্টগুলো পাওয়ার উপযোগী হয়, মানে পানিশমেন্টগুলো তাদের প্রাপ্য হয়, সেগুলো কিন্তু তারা কিন্তু স্কেপ সহজেই করতে পারে। ঠিক আছে, বাট কিন্তু নেচার ডাজ নট এক্সকিউজ এনিওয়ান, কিন্তু নেচার কিন্তু তাদেরকে কখনোই এক্সকিউজ করে না। নেচারের প্রতি যখন কোনো কাজ করা হয়, নেচারের এগেনস্ট যদি কাজ করা হয়, নেচার কিন্তু তাকে কখনোই এক্সকিউজ করে দেয় না। এভরিবডি ইজ ইকুয়াল টু হাই, হার মানে কিন্তু এখানে নেচারের কথা বলা হয়েছে, তাহলে সবাই কিন্তু নেচারের কাছে সমান। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? এইভাবে লিখলাম, একদম সংক্ষেপে লিখলাম। তো আপনারা ভালো করে, আরও ভালো করে পড়বেন। পড়ার পরে ফার্স্ট একটা ব্রেন ম্যাপ তৈরি করবেন, তারপরে নিজের মতো করে একটা সুইটেবল টাইটেল দেবেন এবং নিজে কি বুঝছেন সেই বোঝাটাকে আপনার নিজের ভাষায়, একদম সংক্ষেপে নিজের ভাষায় প্রকাশ করবেন। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু প্রেসিটাকে করতে হবে। তো আপনারা যারা মনে করছেন যে আমাদের চ্যানেল থেকে প্রচুর পরিমাণে উপকৃত হচ্ছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করবেন। কেননা আপনারা যদি শেয়ার করেন তাহলে আরও অনেক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে এবং আমরা আরও এত এফোর্টস দিয়ে নতুন করে উদ্যম পাই যে আরও নতুন ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।